বিআরআই স্কুলের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায়টা করাবো। পঞ্চম অধ্যায়টা আছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা মূলধন বাজেটিং, যেটাকে আমরা বলি ক্যাপিটাল বাজেটিং। এইখানে আমাদের সৃজনশীল আকারে অঙ্ক থাকে, সেটা হলো মূলধন বাজেটিংয়ের 4টি পদ্ধতি আছে। নবম দশম শ্রেণীতে গড় মুনাফার হার এবং পেব্যাক সময় পদ্ধতি, এই দুইটি পদ্ধতির অঙ্ক নিয়ে নবম দশম শ্রেণীর বইতে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে দেখো বোর্ডে খেয়াল করো, গড় মুনাফার হার পদ্ধতি, এই পদ্ধতিটি কি, এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা আজকে বিস্তারিত জানব। খেয়াল করো, গড় মুনাফার হার পদ্ধতিতে সাধারণত কোনো প্রতিষ্ঠানের গড় মুনাফার হার জানতে বলা হবে। কোনো প্রতিষ্ঠানের তথ্য দিয়ে বলবে যে উক্ত প্রতিষ্ঠানের গড় মুনাফার হার নির্ণয় করো। তো গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র জানা লাগবে সবার। সূত্রটি হলো, উপরে থাকবে গড় নেট মুনাফা, নিচে গড় বিনিয়োগ ইন্টু 100। তাহলে দেখো আমাদের জানা দরকার গড় নেট মুনাফা। যদি প্রশ্নের মধ্যে নেট মুনাফা দেওয়া থাকে তো আমরা খুব সহজেই এটা নির্ণয় করতে পারি, কিন্তু নেট মুনাফা যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের নেট মুনাফা নির্ণয় করে অঙ্কটা করতে হবে। তাহলে নেট মুনাফা যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে নেট মুনাফা নির্ণয় করব সেটা আমি নিচে দিয়েছি। দেখো, নেট মুনাফা সমান সমান বিক্রয় থেকে কর সহ যাবতীয় খরচ বাদ দিলে আমরা পেয়ে যাব নেট মুনাফা, যেটা আমরা উপরে বসাবো। ওকে, এরপরে নেট মুনাফা পাওয়ার পর আমাদের সূত্রের মধ্যে আছে দেখো গড় নেট মুনাফা। তাহলে গড় নেট মুনাফাটা আমরা এভাবে পাবো, নেট মুনাফার সমষ্টি 2 বছর 3 বছর 4 বছর যে কয় বছরের নেট মুনাফা থাকবে সেটা সমষ্টি করব, আর নিচে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে পেয়ে যাব গড় নেট মুনাফা। ঠিক আছে, খুবই সহজ বিষয়টা। এরপরে গড় বিনিয়োগ, বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য, তাহলে দেওয়া থাকলে বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব গড় বিনিয়োগ, যেটা সূত্রের নিচে বসানো আছে। এরপরে অনেক সময় অপচয় নির্ণয় করতে বলা হয়, বার্ষিক অপচয়। বার্ষিক অপচয় নির্ণয়ের সময় আমরা বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল বা মেয়াদ, দ্যাট মিন্স বছরের সংখ্যা, 5 বছর 4 বছর 8 বছর যে কটা বছর থাকবে সে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, ভগ্নাবশেষ মূল্যটা গড় বিনিয়োগের সময় যোগ করতে হয় আর অপচয়ের সময় বিয়োগ করতে হয়। তাহলে আমরা এটা খেয়াল করলাম। এতটুকু যদি আমরা একটু সবাই মুখস্থ রাখতে পারি বা বুঝতে পারি তাহলে আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা এটা সবাই প্রথমে মুখস্থ করবে, তারপরে এই পদ্ধতিতে কিভাবে একটা অঙ্ক করা যায় সেটা আমি এই বোর্ডে লিখেছি, দেখো একটু ফলো। হলে আমি এখানে একটা তথ্য দিয়েছি, পদ্মা প্রকল্পের বিনিয়োগ 1 লক্ষ টাকা এবং 3 বছরের তথ্যগুলো নিম্নরূপ। তাহলে একটা প্রকল্পের বিনিয়োগ দেওয়া আছে এবং 3 বছরের কিছু তথ্য দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। বিক্রয় প্রথম বছরে দেওয়া আছে 50,000, দ্বিতীয় বছর 55,000, তৃতীয় বছর 60,000। চলতি খরচ বলছে বিক্রয়ের 10%, অর্থাৎ প্রথম বছর বিক্রয়, তৃতীয় এরকম যে বিক্রয় দেওয়া আছে এই প্রত্যেকটা বছরের বিক্রয়ের 10% হবে চলতি খরচ। অনেক সময় অঙ্কের মধ্যে কিন্তু চলতি খরচ উল্লেখ করে দিয়ে দিতে পারে 5,000, 10,000, 8,000, কিন্তু একটা বোর্ডে এরকম দিয়েছে যে বিক্রয়ের 10%, তাহলে দ্যাট মিন্স বিক্রয় তো দেওয়াই থাকবে। এরপরে দেখো স্থায়ী খরচ, সাধারণত স্থায়ী খরচগুলো ফিক্সড, মানে প্রতি বছর একই রকম থাকে। এখানে দেখো প্রথম বছর 7, দ্বিতীয় বছর 7, তৃতীয় বছরে 7,000। অবচয় দেওয়া আছে সেম 8,000, 8,000, 8,000। কর হার দেওয়া আছে 30%, 30%, 30%। এই তথ্যগুলো দেওয়া আছে পদ্মা প্রকল্পের, এবং নিচে বলেছে উপরোক্ত তথ্যের আলোকে গড় মুনাফার হার নির্ণয় করো। এই যে আমি যে জিনিসটা বুঝাইলাম, গড় মুনাফার হার নির্ণয় করো, তাহলে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য কিন্তু নেট মুনাফা দরকার। কিন্তু ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু ডাইরেক্ট কোনো নেট মুনাফা দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। তাহলে আমি বলেছি কি, বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলেই নেট মুনাফা পাবো। তাহলে আমাদের নেট মুনাফাটা নির্ণয় করতে হবে। অনেক সময় নেট মুনাফা দিয়ে দেয়, তখন আমরা আর এত কাজ করতে হয় না। এই জন্য একটা কাজ কিভাবে করতে হয় এই জন্য আমি এইরকম একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করব সেটা আমরা সবাই ফলো করি। দেখো, ওকে, তাহলে দেখো আমরা
গড় মুনাফার হার নির্ণয় করব। আমরা প্রথমে একটা ছক আঁকি। তিন বছরের অঙ্ক, এখানে 3টা ঘর করব। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এখানে বিবরণ। এখানে আমরা লিখতে পারি নেট মুনাফা, নেট মুনাফা নির্ণয় সারণী। নেট মুনাফা নির্ণয় সারণী আমরা এটা লিখতে পারি। তো আমরা জানি নেট মুনাফা যে নির্ণয় করতে হবে, তোমাদেরকে একটু আগে বলেছি যে বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিব। তাহলে আমরা একটু প্রথমে লিখতে পারি বিক্রয়। দেখো প্রশ্নের মধ্যে বিক্রয় দেওয়া ছিল প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর 55,000, তৃতীয় বছর 60,000। ওকে, এর থেকে আমরা খরচগুলো বাদ দিব। তাহলে প্রথমে কি খরচ আছে দেখো তো, চলতি খরচ। চলতি খরচ, চলতি খরচ বলে দিয়েছে বিক্রয়ের 10%। তাহলে এখানে দেখো 50,000-এর 10% কত, 5,000। এখানে 5,500, এখানে 6,000। তো বিয়োগ দিই, এখানে থাকে 45,000, এখানে থাকে 49,500, এখানে থাকে 54,000। ওকে, এরপরে আছে স্থায়ী খরচ, বিয়োগ স্থায়ী খরচ আছে প্রতি বছর 7,000, 7,000, 7,000, 7,000। এখানে থাকে 38,000, 42,500, এখানে থাকে 47,000। ওকে, এরপরে বিয়োগ অবচয়। অবচয় আছে প্রতি বছর 8,000, 8,000, 8,000, 8,000। এখানে থাকে 30,000, 34,500, 39,000। ওকে, এরপরে এখান থেকে বাদ দিব কর হার। কর হার 30%। ওকে, তাহলে এই যে টাকাটা রয়েছে এই টাকার 30%। তাহলে এই টাকার একটা নাম আছে, আমরা বলতে পারি কর পূর্ববর্তী মুনাফা, মানে কর বাদ দেওয়ার আগের যে মুনাফাটা আর কর বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটার নাম নেট মুনাফা। তাহলে আমরা বিক্রয় থেকে সব খরচগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটার উপর কর ধরবো। তাহলে কি আমরা বলতে পারি এটার নাম করযোগ্য মুনাফা, অর্থাৎ যেটার উপর কর ধরা হয়। তাহলে আমরা এটার 30% এটা বাদ দিই, 9,000, এটার 30% 10,350, এটার 30% 11,700। এখানে থাকে 21,000, এখানে থাকে 24,150, এখানে থেকে 27,300। ওকে, আমরা দুইটা দিয়ে ক্লোজ করে দিলাম। যেটা বের হলো এটার নাম হলো কি নেট মুনাফা, নেট মুনাফা। তাহলে আমাদের কিন্তু দরকার গড় নেট মুনাফা, মনে আছে? তাহলে আমরা গড় নেট মুনাফা এভাবে নির্ণয় করতে পারি, গড় নেট মুনাফা। গড় নেট মুনাফা কি বলেছিলাম, বিভিন্ন বছরের নেট মুনাফার সমষ্টি ভাগ বছরের সংখ্যা। বিভিন্ন বছরে, দ্যাট মিনস এখানে বছর আছে 3টা। তাহলে দেখো প্রথম বছরের নেট মুনাফা 21,000 যোগ 24,150 যোগ 27,300, এটাকে ভাগ দিব 3 দিয়ে। ওকে, তাহলে 3 দিয়ে এটার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে আসে 24,150। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম গড় নেট মুনাফা 24,150। এখন দরকার গড় বিনিয়োগ।
গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র তোমাদেরকে আমি দিয়েছি, বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। কিন্তু এখানে আমাদের কিন্তু ভগ্নাবশেষ মূল্য নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু ভগ্নাবশেষ মূল্য এখানে লেখার দরকার নেই, শুধু বিনিয়োগ ভাগ 2, বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করে দিব। অঙ্কের মধ্যে দেখো বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, ভাগ করলে বের হইল 50,000 টাকা। এই হইল আমাদের গড় বিনিয়োগ। তাহলে আমরা এখন গড় মুনাফার হারটা নির্ণয় করব। একটু লিখতে পারি, আমরা জানি গড় মুনাফার হার সমান সমান উপরে গড় নেট মুনাফা, নিচে গড় বিনিয়োগ ইন্টু 100। গড় নেট মুনাফা, দেখো গড় নেট মুনাফা আমরা এখানে কত পেয়েছি, 24,150, 24,150 টাকা। গড় বিনিয়োগ পেয়েছি 50,000 টাকা ইন্টু 100, 48%। অর্থাৎ আমাদের গড় মুনাফার হার নির্ণয় করতে বলেছে। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি বলো, গড় নেট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিব, ইন্টু 100 করলেই গড় মুনাফার হার বের হয়ে যাবে। এই জন্যই আমরা গড় নেট মুনাফাটা নির্ণয় করার জন্যই আমরা নেট মুনাফাটা নির্ণয় করেছি। অর্থাৎ কোনো প্রশ্নের মধ্যে যদি নেট মুনাফা দেওয়া থাকতো 3 বছর, 4 বছর বা 5 বছর, সেক্ষেত্রে কিন্তু আমাদের এতটুকু করলেই হইতো। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি এরকম থাকে, তাহলে আমরা বিক্রয় থেকে খরচগুলো বাদ দিয়ে যেটা পাবো এটার নাম নেট মুনাফা। আর নেট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে ইনটু 100 করলেই আমাদের গড় মুনাফার হার বের হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা কিন্তু খুব সহজেই গড় মুনাফার হার নির্ণয় করতে পারি। নেক্সট ক্লাসে আমি তোমাদের যেদিন এই ক্লাসটা করাবো ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের 5ম অধ্যায়, সেদিন কিন্তু আমি পেব্যাক সময় পদ্ধতি দিয়ে একটা অঙ্ক করাবো। তো তোমরা ক্লাসগুলো মনোযোগের সাথে দেখে নিজেরাও প্র্যাকটিস করো। আর তোমাদের একটা বাড়ির কাজ আমি যেটা দিব, যে আমি যে 3 বছরের অঙ্ক করাইলাম, তোমরা এরকমভাবেই একটি 3 বছরের অঙ্ক তোমরা নিজেরাই করবে। আমি বিক্রয় দিয়েছি 50, 55, 60, এরকমভাবে তোমরাও একটু কম বেশি দিয়ে তোমরা নিজেরা একটা অঙ্ক তৈরি করে তোমরা নিজেরা করবে। আর সবাইকে শেয়ার করো। আর আমাদের বিআরএস স্কুল কর্তৃক একটা এরকম আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে যে এই মাসের শেষের দিকে আমরা একটা পরীক্ষা নিতে পারি। এই পরীক্ষাটা তোমরা সবাই অ্যাটেন্ড করো এবং এই পরীক্ষার প্রস্তুতি তোমরা বাসায় বসে নিতে থাকো এবং সবাই সুস্থ থাকো। বাবা মার কথা শোনো, বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা। হ্যাঁ, নিজের জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেভাবে চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।